গল্পটি শুরু হয় একটি নির্জন দ্বীপ থেকে, যেখানে মাটি অপেক্ষা বাতাসে ভয় বেশি ছড়িয়েছিল। এই দ্বীপটি সাপে ভরপুর ছিল এবং এখানে চারজন বন্ধু প্রায়ই একই উদ্দেশ্যে আসত, টাকা আর্ন করার জন্য। তাদের কাজ ছিল বিপজ্জনক সাপ ধরা এবং তারপর সেগুলো বিক্রি করে দেওয়া। সেদিনও তারা এই আশাতেই পৌঁছেছিল যে কোনো বড় শিকার হাতে আসবে। দ্বীপে পৌঁছানোর পর তারা একটি পুরনো কিন্তু পরীক্ষিত পদ্ধতি অনুসরণ করল। একটি মুরগির পায়ে শক্ত দড়ি বাঁধা হলো এবং তা গর্তে আলতো করে ফেলে দেওয়া হলো। তাদের বিশ্বাস ছিল কোনো বড় অজগর বা পাইথন সেটা গিলে ফেলার চেষ্টা করলেই তারা দড়ি টেনে সাপটিকে বাইরে বের করে আনবে। কিছুক্ষণ সব শান্ত রইল। তারপর হঠাৎ দড়িতে জোরালো টান অনুভূত হলো। সান্তিয়াগো, যে সবার সামনে দাঁড়িয়েছিল, সব শক্তি দিয়ে দড়ি টানল, কিন্তু পরের মুহূর্তেই দড়ি ছিঁড়ে গেল। এটাই সেই মুহূর্ত ছিল যখন তার মুখে হাসি নয়, পরিষ্কার ভয় দেখা দিল। তার বিশ্বাস হয়ে গেল যে সুড়ঙ্গের ভেতর বেশ বড় কিছু আছে। বেশি না ভেবেই সে সিদ্ধান্ত নিল সে নিজেই ভেতরে যাবে। সে সঙ্গীদের বলল সে ইশারা করার সাথে সাথে যেন সবাই মিলে তাকে বাইরে টেনে আনে। কথা শেষ হতেই সান্তিয়াগো সুড়ঙ্গের ভেতর নেমে গেল। ভেতরের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। সেখানে সত্যি একটি বিশাল সাপ ছিল এবং সে চট করে সেটিকে ধরেও ফেলল। কিন্তু তখনই সে অনুভব করল যে এই সুড়ঙ্গটি বাইরে থেকে যতটা দেখা যায়, ভেতর থেকে তার চেয়ে অনেক বেশি বিশাল। অদ্ভুত শব্দ, নীরবতা আর দমবন্ধ পরিবেশ সবকিছু বিপদের সংকেত দিচ্ছিল। আতঙ্কিত হয়ে সে চিৎকার করে সঙ্গীদের তাকে বাইরে টানার ইশারা করল। বাইরে দাঁড়িয়ে থাকা আরবিং, যে বেশ ভারী শরীরের লোক ছিল, এটাকে মজা ভেবে বসল। তার মনে হলো সান্তিয়াগো ভয় দেখানোর জন্য নাটক করছে। তাকে বাহিরে বের করার বদলে হাসতে হাসতে তার পায়ে সুরসুরি দিতে লাগলো। কিন্তু মজা ততক্ষণে শেষ হয়ে গেল যখন সান্তিয়াগো কাঁদতে লাগলো। এখন তিন বন্ধু একসাথে দড়ি টানতে লাগলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। গর্ত থেকে একটি বিশাল সাপ বের হলো এবং এক মুহূর্তে সান্তিয়াগোকে ভেতর টেনে নিয়ে গেল। আতঙ্কিত হয়ে আরবিং হাত বাড়িয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু একটি সাপ তার হাতে কামড়ে দিল। অনেক কষ্টে তাকে বাহিরে বের করা হলো এবং তার হাতের সাপটি মেরে ফেলা হলো। গর্ত থেকে আসা ভয়ানক আওয়াজটি এখন আর সাধারণ সাপের মতো মনে হচ্ছিল না। সবার মনে হতে লাগলো যে সেখানে অন্য কোনো ভয়ানক জিনিস লুকিয়ে আছে। ভয়ে তারা পেছন না তাকিয়েই নিজেদের নৌকার দিকে দৌড়ালো। রাত হয়ে গিয়েছিল, বৃষ্টি বাড়ছিল, নৌকা এগিয়ে চলছিল আর আরবিং ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল সান্তিয়াগোর মৃত্যুর জন্য সেই দায়ী। এই নিয়ে নৌকায় তর্ক শুরু হয়ে গেল। আর তখনই হঠাৎ তাদের নৌকায় নিচ থেকে একটি প্রচণ্ড ধাক্কা লাগলো। সেই ধাক্কার পর সবার মাথায় এলো কোথাও সেই দ্বীপের ভয়ানক দানবটি তাদের পিছু নিচ্ছে না তো। তারা কিছু বুঝে ওঠার আগেই নৌকায় আরেকটি জোরে ধাক্কা লাগলো। এবার ধাক্কা এতটাই জোরালো ছিল যে পুরো নৌকা মারাত্মকভাবে দুলতে লাগলো এবং ডাবিং তার ভারসাম্য হারিয়ে সরাসরি পানিতে পড়ে গেল। ডাবিংকে পড়তে দেখে বামিয়ান আতঙ্কিত হয়ে নৌকার ওপর উঠল এবং সাথে সাথে লাইট জ্বেলে দিল। অন্যদিকে আরবিং কোনো সময় নষ্ট না করে দড়িতে বাঁধা একটি টায়ার পানিতে ফেলে দিল, যাতে ডাবিং সেটা ধরতে পারে। সবকিছু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল, কিন্তু ভয়ের পরিবেশ আরও ঘনীভূত হতে লাগলো। এরই মধ্যে আরবিং এর নজর বামিয়ানের দিকে যেতেই সে তার পেছনে একটি অত্যন্ত বিশাল সাপ দাঁড়িয়ে থাকতে দেখল। পরের মুহূর্তেই সাপটি সেখান থেকে গায়েব হয়ে গেল, যেন পানিতে মিশে গেল। কেউ কিছু করার আগেই সাপটি পানিতে পড়ে থাকা ডাবিং এর উপর হামলা করলো এবং পলকের মধ্যেই তার প্রাণ চলে গেল। আরবিং সাহস জুগিয়ে বল্লম দিয়ে সাপটিকে আঘাত করার চেষ্টা করলো, কিন্তু সাপটি ঘুরে দাঁড়িয়ে এত জোরালো হামলা করলো যে আরবিং বাতাসে লাফিয়ে উঠল এবং মাটিতে পড়ার আগেই সাপটির শিকারে পরিণত হলো। এখন নৌকায় শুধু বামিয়ান বেঁচে ছিল। সেই বিশাল সাপের আকার দেখে তার ভয় সীমার বাইরে চলে গিয়েছিল। সে কাঁপতে কাঁপতে সাপের কাছে দয়ার ভিক্ষা চাইতে লাগলো এবং বারবার বলতে লাগলো যদি তার প্রাণ বাঁচিয়ে দেওয়া হয় তবে সে আর কখনো সাপ ধরবে না। কিন্তু সাপ থামলো না। সে নৌকায় উঠে তার দিকে এগোতে লাগলো। তখনই বামিয়ানের নজর নৌকায় রাখা একটি ক্যামেরার পাশে পড়ে থাকা কিছু অদ্ভুত জিনিসের উপর গেল। ওগুলো সাপের ডিম ছিল। আসলে এটাই সেই কারণ ছিল যার জন্য বিশাল সাপটি এই নৌকা পর্যন্ত পৌঁছেছিল। নিজের ডিমগুলো দেখতেই সে আরো আক্রমণাত্মক হয়ে উঠল এবং পরের মুহূর্তেই বামিয়ানেরও প্রাণ চলে গেল। কিছুদিন পর গল্পটি একটি নতুন জায়গায় পৌঁছায়। এক মহিলা আতঙ্কিত অবস্থায় সেন নামের এক লোককে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সেন একজন প্রফেশনাল স্নেক রেস্কিউয়ার ছিল। সেই মহিলার বাড়িতে একটি বিপজ্জনক সাপ ঢুকে পড়েছিল, তাই সে সাহায্যের জন্য সেনকে ডেকেছিল। ঘরের ভেতরে পা রাখতেই সেনের নজর কয়েকটি সাপের ডিমের উপর পড়ল। জিজ্ঞাসা করে জানা গেল সেই ডিমগুলো ওই মহিলার স্বামী কোথা থেকে যেন কুড়িয়ে এনেছিল। সেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল যে এই ডিমগুলোর কারণেই সাপটি এখানে এসেছে। তখনই ওপরের ঘর থেকে নাড়াচড়ার শব্দ এলো। সেন সাথে সাথে সেখানে পৌঁছল। ঘরের এক কোণে সেই মহিলার স্বামী আর তার বাচ্চা ভয়ে বসেছিল আর তাদের সামনে সেই বিষাক্ত সাপটি ফনা তুলে দাঁড়িয়েছিল। সাপটি সেনের ওপরও হামলা করার চেষ্টা করল, কিন্তু সেন তার কাজে পারদর্শী ছিল। সে কয়েক মুহূর্তের মধ্যে শুধু একটি দড়ির সাহায্যে সাপটিকে নিয়ন্ত্রণে আনলো। যখন ওই মহিলার বাচ্চা স্বস্তির নিঃশ্বাস ফেলে সেনকে ধন্যবাদ দিল, তখন সেন শান্তভাবে বলল সাপ খারাপ হয় না, শুধু তোমার বাবাকে বলল আজ থেকে সাপের ডিম যেন কখনো চুরি না করে। এরপর সেনের কাছে তার বন্ধু মাফিন এলো। এসেই সে তার মোবাইল সেনের সামনে ধরল। স্ক্রিনে একটি নিউজের ক্লিপ চলছিল। রিপোর্টে বলা হচ্ছিল যে কিছুদিন আগে সমুদ্রে ঘটা রহস্যময় ঘটনার পর এখন পুলিশ সমুদ্রের তীরে বামিয়ানের লাশ এবং তার কিছু জিনিসপত্র পেয়েছে। লাশের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটি সাধারণ কোনো দুর্ঘটনার বিষয় নয়। এই খবর দেখেই সেন এক মুহূর্ত থামল না। সে সোজা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের অফিসে পৌঁছে গেল। সেখানে সে বামিয়ানের ছবিগুলো সবার সামনে রাখলো এবং বোঝালো যে শরীরে থাকা কামড় কোনো সাধারণ সাপের নয়। তার মতে এই দাগ টাইটান পাইথনের, যার দৈর্ঘ্য প্রায় 15 মিটার পর্যন্ত হতে পারে। আর এই ধরনের সাপ কেবল একটি জায়গাতেই পাওয়া যায়। শিওন মনে করত যে আর দেরি করা উচিত নয়।
সে সংগঠনের শক্তি ব্যবহার করে সরকারের কাছে স্নেক আইল্যান্ডকে নেচার রিজার্ভ ঘোষণা করার আবেদন জানানোর কথা বলল। কিন্তু সেখানে উপস্থিত এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিভিশনের সিনিয়র কর্মকর্তা ঝাও তার কথা থামিয়ে দিল। তার বক্তব্য ছিল, ইন্টারন্যাশনাল স্নেক অর্গানাইজেশনের রেকর্ড অনুযায়ী এই ধরনের বিশালাকার সাপ পৃথিবী থেকে প্রায় 58 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। শিওন তর্ক না করে প্রমাণ সামনে রেখে দিল। সে বামিয়ানের ক্যামেরায় রেকর্ড করা শেষ ভিডিওটি চালালো। ভিডিওতে স্পষ্টভাবেই সেই বিশালাকার টাইটান পাইথনের ঝলক দেখা যাচ্ছিল। ভিডিও শেষ হতেই ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। সবার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। এখন পরিস্থিতি বদলে গেছে। সবাই সিদ্ধান্ত নিল যে ঝাও নিজে শিওনের সঙ্গে স্নেক আইল্যান্ডে যাবে এবং সত্যতা যাচাই করবে। কিন্তু রওনা হওয়ার আগে ঝাও আরেকটি ইন্টারেস্টিং তথ্য জানতে পারল। শিওন কেবল একজন স্নেক রেস্কিউয়ার ছিল না, সে আগে সেনাবাহিনীতে ছিল এবং একই সঙ্গে তাকে স্নেক কিং এর বংশধর হিসেবেও জানা যেত। অন্যদিকে গল্পটি একটি নতুন মোড় নেয়। এক বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক প্যান 4টি জনমানবহীন দ্বীপকে ট্যুরিজম প্রজেক্টে পরিণত করার প্রস্তুতি নিচ্ছিল। এই দ্বীপগুলোর মধ্যেই স্নেক আইল্যান্ডও অন্তর্ভুক্ত ছিল। প্যান এই প্রজেক্টে ইতিমধ্যেই প্রচুর টাকা বিনিয়োগ করেছিল এবং এখন সে কোনো মূল্যেই পিছিয়ে আসতে রাজি ছিল না। এই উদ্দেশ্যে সে জিন নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গেল, যে ব্ল্যাক মার্কেটে সাপ ধরে বিক্রি করার জন্য পরিচিত ছিল। প্যান জানত যে এই দ্বীপ থেকে সাপ নির্মূল করতে হলে তার জিনের মতো লোকেরই প্রয়োজন। প্যান জিনের সামনে কিছু সোনার বার রাখলো এবং পরিষ্কার ভাষায় বলল যে কোনো মূল্যে শিওনকে থামাতে হবে। শিওন যদি প্রমাণ করে দেয় যে সেই দ্বীপে সত্যিই টাইটান পাইথন রয়েছে, তবে তার পুরো ট্যুরিজম প্রজেক্টে বিনিয়োগ করা টাকা জলে ভেসে যাবে। জিন বেশি না ভেবেই জবাব দিল যে সে এমন পরিস্থিতি তৈরিই হতে দেবে না। পরদিনই শিওন, ঝাও এবং তাদের বন্ধু মাফিন একটি নৌকা করে সেই বিপজ্জনক দ্বীপের দিকে রওনা হলো। যাত্রাপথে শিওন দূরবীন দিয়ে চারপাশ পরীক্ষা করার সময় দূরে অন্য আরেকটি নৌকা দেখতে পেল। ভালোভাবে লক্ষ্য করতেই সে দেখতে পেল জিন ও তার গুন্ডাদের নিয়ে একই দিকে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই শিওন বুঝতে পারল যে জিন ও প্যানের মধ্যে চুক্তি হয়ে গেছে। দ্বীপে পৌঁছানো মাত্রই জিন তার লোকেদের সেখানে থাকার সব ব্যবস্থা করালো এবং অবিলম্বে টাইটান পাইথনকে ধরার পরিকল্পনা করতে লাগলো। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু তখনই পরিস্থিতি বদলাতে শুরু করলো। জিনের লোক মুতাও কিছুটা দূরে শৌচকর্মের জন্য গেল। কাছেই বাঁধা তার কুকুরটি হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। সে ঝোপঝাড়ের মধ্যে অদ্ভুত কিছু অনুভব করছিল। পরের মুহূর্তেই কুকুরটি নিজের দড়ি ছিঁড়ে সেই ঝোপের দিকে দৌড়ে গেল এবং আর ফিরে এলো না। এটা দেখে মুতাওয়ের মনে ভয় ঢুকে গেল। কিন্তু আসল আতঙ্ক তখন সামনে এলো যখন সে অনুভব করলো যে বেশ ভারী কিছু একটা দ্রুত তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর মুতাও খুঁড়িয়ে খুঁড়িয়ে তাঁবুর দিকে ফিরে এলো। তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ঠিক সেই মুহূর্তেই তার পেছন থেকে একটি বিশালাকার কোবরা বেরিয়ে এলো। সেই কোবরাই ছিল মুতাওয়ের এই অবস্থার কারণ। কোবরাটিকে দেখা মাত্রই সেখানে হইচই পড়ে গেল এবং সবাই জীবন বাঁচাতে পালাতে লাগলো। কিন্তু তখনই সেই কোবরাটি এক ব্যক্তির সামনে ফণা তুলে দাঁড়িয়ে পড়ল। পরিবেশ এতটাই উত্তপ্ত ছিল যে সেই লোকটির সামান্য নড়াচড়া হলেও তার মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক তখনই পাশের একটি তাঁবু থেকে এক মেয়ে এবং দুজন পুরুষ বেরিয়ে এলো, যারা ভাই বোন ছিল। পরিস্থিতি যতই বিপজ্জনক হোক না কেন, তারা সিদ্ধান্তের জন্য খেলার পথ বেছে নিল। তারা রক পেপার সিজার খেলা শুরু করলো এবং ঠিক হলো যে জিতবে সেই ওই বিশালাকার কোবরাটিকে ধরবে। এই খেলাটি হং নামের লোকটি জিতে গেল। হং এই কাজে এতটাই দক্ষ ছিল যে সে সময় নষ্ট না করে কোবরাটিকে বসে আনলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাকে একটি ব্যাগে ভরে দিল। বন্ধ করার পর সে ব্যাগটি নিয়ে সরাসরি জিনের হাতে তুলে দিল। এই সময়ের মধ্যে শিওনও তার সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে গেল। এসেই সে জিনকে পরিষ্কার জানিয়ে দিল যে ওই কোবরাটিকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। কথা কাটাকাটির মাঝে পরিবেশ গরম হয়ে উঠল। কিছুটা তর্কের পর জিন কটাক্ষের সুরে মিলিয়ে বলল যে শিওন যদি তার কাছ থেকে কোবরা ভরা ব্যাগটি ছিনিয়ে নিতে পারে তবে সে ওটা নিয়ে যেতে পারে। পরের মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছে গেল। শিওনের মিলিটারি ব্যাকগ্রাউন্ড এখানে স্পষ্টভাবে ফুটে উঠছিল। তার চালগুলো ছিল দ্রুত ও নিখুঁত। কয়েক মুহূর্তের মধ্যেই সে জিনকে কাবু করে ফেলল এবং কোবরার ব্যাগটি নিজের হাতে নিয়ে নিল। নিজের বসকে হারতে দেখে জিনের গুন্ডারা অবিলম্বে শিওন, মাফিন এবং ঝাওয়ের দিকে অস্ত্র তাক করল। মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠল, কিন্তু জিন হাত তুলে তাদের থামিয়ে দিল। সে সবাইকে পিছিয়ে যাওয়ার ইঙ্গিত করল। যদিও সে এই লড়াইয়ে হেরে গিয়েছিল, কিন্তু তার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে আসল খেলা এখনও বাকি। এদিকে শিওন এবং তার সঙ্গীরা সেই কোবরাটিকে নিরাপদ উপায়ে মুক্ত করে দেয়। এরপর তারা পুরো এলাকায় ঘুরে ঘুরে টাইটান পাইথনের উপস্থিতির প্রমাণ জোগাড় করতে থাকে। দেখতে দেখতে রাত ঘনিয়ে আসে এবং বৃষ্টিও শুরু হয়। মুষলধারে বৃষ্টি থেকে বাঁচতে শিওন তাদের সেই পুরনো কটেজে নিয়ে যায়, যেটি একসময় তার দাদু নিজের হাতে বানিয়েছিলেন। এই জায়গাটি এখন জনমানবহীন ছিল এবং জঙ্গলের মাঝখানে একেবারে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল। যেই না তারা কটেজে পা রাখে, তখন বাতাসে পচা মাছের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। এটি শিওনকে দ্বিধায় ফেলে দিল এবং তার ধারণা হয়ে গেলে যে মাত্র কিছুক্ষণ আগেই টাইটান পাইথন এখান দিয়ে গিয়েছে। দুজন সাবধানে কটেজ পর্যবেক্ষণ করছিল। তখনই তাদের নজর এক কোণায় পড়ল। সেখানে একজন মানুষের মৃতদেহ পড়েছিল। শিওন যখন সেই লাশটি মনোযোগ দিয়ে দেখল, তখন তার মুখের রং উড়ে গেল। ওটি অন্য কারো নয়, বরং বামিয়ানের বন্ধু আরবিং এর লাশ ছিল। শরীরের অবস্থা দেখে জাও তৎক্ষণাৎ বলে দিল যে তার মৃত্যু কোনো সাধারণ হামলায় হয়নি, বরং তাকে জ্যান্ত গিলে ফেলা হয়েছিল। এটি স্পষ্টভাবেই কোনো সাপের কাজ ছিল। শিওন ঠিক করল যে নেটওয়ার্ক পেলেই সে পুলিশকে আরবিনের লাশের বিষয়ে খবর দেবে, যাতে তার সঠিকভাবে শেষকৃত্য হতে পারে। এরপর কটেজের দেওয়ালের দিকে তাদের নজর পড়ল, যেখানে একটি বড় ছিদ্র তৈরি হয়েছিল। তিনজন মিলে সেই ছিদ্রের সামনে ভারী জিনিসপত্র রেখে দিল, যাতে কোনো সাপ ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পর ঝাও জামাকাপড় পরিবর্তন করতে গেল, আর শিওন সবার জন্য রান্না করতে লাগলো। কিন্তু জামাকাপড় বদলানোর সময় ঝাওয়ের এক অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তাকে লুকিয়ে দেখছে।
সে চারপাশে নজর বোলালো কিন্তু কিছুই দেখতে পেল না। ভয়কে উপেক্ষা করে সে আবার শেয়ন ও মাফিনের কাছে ফিরে এলো। খাওয়ার পর মাফিন শেয়নের দাদুর পুরনো সিন্দুক থেকে একটি ছবি পেয়ে গেল। সেই ছবিতে স্পষ্টভাবেই টাইটান পাইথন দেখা যাচ্ছিল। অন্যদিকে শেয়ন ও ঝাও আবার কারো উপস্থিতি অনুভব করতে লাগলো। শেয়ন যখন দরজা খুলতে চাইল তখন জানা গেল যে দরজাটি বাহির থেকে বন্ধ করা হয়েছে। ঠিক সেই সময় মাফিনের নজর আরবিনের লাশের ওপর দেওয়া কাপড়ের দিকে গেল। সেটির নিচে কিছু একটা নড়াচড়া করছিল। ভয় তার মুখ দিয়ে শব্দ পর্যন্ত বেরোচ্ছিল না। শেয়ন সাহস করে কাপড়টি সরাতেই নিচে একটি বিষধর সাপ ফোঁস করছিল। শেয়ন তৎক্ষণাৎ সেটিকে ধরে দূরে ছুড়ে ফেলে দিল, কিন্তু বিপদ এখনো কাটেনি। পরমুহূর্তেই আরেকটি সাপ মাফিনকে কামড়ে দিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে শেয়ন আগুনের ব্যবহার করলো এবং দুটি সাপকেই পিছিয়ে যেতে বাধ্য করলো। সে তার ব্যাগ থেকে বিষের অ্যান্টিডোট বের করলো যাতে মাফিনকে বাঁচানো যায়, কিন্তু তখনই লুকিয়ে থাকা জিনের লোক পেছন থেকে এসে শেয়নকে ইনজেকশন ফুটিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই শেয়নের শরীর অবশ হতে লাগলো। সে নড়াচড়াও করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে দুটি বিষধর সাপ আবার তাদের দিকে এগোতে লাগলো। অন্যদিকে বাইরে জিনেরই এক লোক ঝাওকে জোরপূর্বক টেনে কটেজের বাইরে নিয়ে এলো। তার উদ্দেশ্য ভালো ছিল না, সে ঝাওয়ের সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল। ঠিক তখনই ঝোপঝাড়ের পিছন থেকে টাইটান পাইথন বেরিয়ে এলো। এক মুহূর্তের মধ্যে সে লোকটিকে নিজের প্যাচে জড়িয়ে নিল এবং হিচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে গেল। ঝাও কোনোভাবে তার হাত থেকে রেহাই পেল। আতঙ্কিত ঝাও দৌড়ে আবার কটেজের ভেতরে এলো। শেয়ন ও মাফিনের অবস্থা দেখে তার বুক কেঁপে উঠল, কিন্তু শেয়ন কষ্ট করে তাকে অ্যান্টিডোটের দিকে ইঙ্গিত করল। সময় নষ্ট না করে ঝাও দুজনকে এই অ্যান্টিডোট দিয়ে দিল এবং তাদের প্রাণ বেঁচে গেল। পরদিন সকালে পরিস্থিতি কিছুটা সামলে উঠলে তিনজন আবার টাইটান পাইথনের খোঁজে বেরিয়ে পড়ল। অনুসন্ধানের সময় তারা একটি গাছে ঝুলে থাকা সাপের একটি বড় খোলস দেখতে পেল। এটি স্পষ্ট প্রমাণ ছিল যে টাইটান পাইথন এই দ্বীপেই উপস্থিত রয়েছে। যদিও শেয়ন জানত যে শুধু এটুকুই যথেষ্ট নয়, সত্যি প্রমাণ করার জন্য তাদের এখনো আরো শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। এরই মধ্যে কাছেই মাটিতে পড়ে থাকা ইয়ং এর উপর তাদের নজর পড়ল। তার অবস্থা খুবই খারাপ ছিল, যেন যে কোনো মুহূর্তে তার প্রাণ চলে যেতে পারে। শেয়ন দেরি না করে তার অ্যান্টিডোট বের করে তাকে দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ইয়ং এর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে লাগলো এবং তার প্রাণ বেঁচে গেল। কিন্তু তখনই ঝাও এর নজর ইয়ং এর শরীরে লেগে থাকা একটি অদ্ভুত তরলের দিকে গেল। তার বুঝতে দেরি হলো না এগুলো টাইটান পাইথনের দাগ ছিল এবং এর স্পষ্ট অর্থ ছিল যে সে এখন ডিম পাড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে বা হয়তো ডিম পেড়েও ফেলেছে। এরপর তারা ইয়ংকে ভরসা দিয়ে জিনের কাছে নিয়ে এলো। সেখানে উপস্থিত লোকেরা প্রথমে ভেবেছিল যে ইয়ং এর এই অবস্থা শেয়নের কারণে হয়েছে। পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু তখনই ইয়ং এর হুশ এলো এবং সে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে তার উপর হামলা শেয়ন নয় বরং টাইটান পাইথন করেছে। সত্য সামনে আসতেই জিনের আচরণ বদলে গেল। নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য সে শিয়নকে প্রচুর সোনা দেওয়ার প্রস্তাব দিল, কিন্তু শেয়ন স্পষ্ট মানা করে দিল। সে বলল যে সে টাকার জন্য ইয়ং এর প্রাণ বাঁচায়নি। শেয়ন জিনকে বলল যে সে যদি সত্যি উপকার স্বীকার করে তবে যেন ধরা পড়া সব সাপকে মুক্ত করে দেয় এবং এই দ্বীপ ছেড়ে চলে যায়। কিন্তু জিন কোনো মূল্যেই পিছিয়ে আসতে রাজি ছিল না। অনেক তর্কের পর শেয়ন আরেকটি পথ বাতলে দিল। সে বলল যে জিন যদি তাকে প্রতিদান দিতেই চায় তবে বিনিময়ে যেন তাকে একটি গাড়ি দিয়ে দেয়। কিছুক্ষণ ভাবার পর জিন রাজি হয়ে গেল। সে শিয়নকে গাড়ি দিয়ে দিল। এরপর শেয়ন, ঝাও এবং মাফিন সেখান থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে যাওয়ার সময় ঝাও উদ্বেগের সুরে বলল যে তার হিসাব অনুযায়ী টাইটান পাইথন হয়তো এতক্ষণে ডিম পেড়ে ফেলেছে। সেই ডিম যদি জিনের হাতে পড়ে যায় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পাইথনের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা এমনিতেই খুব কম থাকে। সে পরিষ্কার বলল যে সেই ডিমগুলো তাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এই দ্বীপে টাইটান পাইথনের উপস্থিতি প্রমাণ করার জন্য এর চেয়ে বড় ও শক্ত প্রমাণ আর কিছুই হতে পারে না। চলন্ত গাড়িতে শেয়ন অবশেষে জাওকে তার আসল সত্য জানিয়ে দিল। সে বলল যে সে স্নেক কিং পরিবারের বংশধর এবং সাপদের রক্ষা করাই তার আসল উদ্দেশ্য ছিল। তার দাদু সবসময় বলতেন যে টাইটান পাইথন এখনও এই দুনিয়াতে রয়েছে, কিন্তু শেয়ন কখনো এই কথাটিকে গুরুত্ব দিয়ে নেয়নি। বামিয়ানের মৃত্যুর পর সে যখন সেই পাইথনের রেকর্ডিং দেখল তখন তার দাদুর কথার উপর বিশ্বাস হলো। শেয়ন পরিষ্কার বলল সে চায় সরকার এই দ্বীপটিকে নেচার রিজার্ভ ঘোষণা করুক, যাতে লোভে পড়ে মানুষ এখানে না আসে এবং নিজেদের প্রাণ না হারায়। তারা কথা বলেই যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ গাড়ির সামনে দিয়ে টাইটান পাইথন চলে গেল, এত কাছ দিয়ে যে সবার শ্বাস আটকে গেল। সময় নষ্ট না করে শেয়ন গাড়ি ঘোরালো এবং সাপের পিছু নিতে লাগলো, যাতে এবার পাকা প্রমাণ হিসেবে তার ভিডিও রেকর্ড করা যায়। কিন্তু তখনই হঠাৎ সামনে থেকে আরেকটি গাড়ি এসে রাস্তা আটকে দাঁড়িয়ে গেল। তাতে জিনের গুন্ডা হং তার বোনের সঙ্গে ছিল। দুজনেরই মনে হচ্ছিল যে তাদের ভাইয়ের মৃত্যুর পেছনে শেয়নের হাত রয়েছে। কথা বলার বদলে তারা সরাসরি হামলা করে বসল। বেশ কিছুক্ষণ ধরে প্রচণ্ড হাতাহাতি চলল। অবশেষে শেয়ন হংকে অজ্ঞান করে দিল এবং মাফিন তার বোনকে কাবু করে ফেলল। এরপর তারা বুঝতে পারল যে ঝাওকে কোথাও দেখা যাচ্ছে না। অন্যদিকে ঝাও একা একা টাইটান পাইথনের পিছু নিতে নিতে তার গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে দেখল যে পাইথন গুহা থেকে বাইরে বেরিয়ে গেছে। সাহস জুগিয়ে ঝাও টর্চ জ্বালিয়ে নিচে তাকালো। গুহার ভেতরে সে অনেকগুলো বড় বড় ডিম দেখতে পেল। এটিই সেই প্রমাণ ছিল যার খোঁজে সে ছিল। পাইথন বাইরে থাকার সুযোগ নিয়ে ঝাড়ো দড়ির সাহায্যে নিচে নেমে এলো এবং ডিমগুলো কাছ থেকে দেখতে লাগলো। কিন্তু তখনই সে অনুভব করল যে পাইথন ফিরে আসছে। ঘাবড়ে গিয়ে সে তৎক্ষণাৎ একটি ডিম তার ব্যাগে ভরে নিল এবং ওপরে উঠতে লাগলো। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে কেউ তার পা চেপে ধরল। এটি সেই লোকটিই ছিল যে আগে কটেজের বাইরে তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। টাইটান পাইথন তাকে গিলে ফেললেও সে কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং এখন প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে চিৎকার করে বলল সে যদি মরে তবে ঝাওকেও সঙ্গে নিয়ে মরবে। ঠিক এই মুহূর্তে ঝাওয়ের মনে পড়ল যে টাইটান পাইথনের খোঁজে থাকার সময় সে একটি সাপের থেকে কিছুটা বিষ বের করে নিজের কাছে রেখে দিয়েছিল। সে তৎক্ষণাৎ সেই বিষ লোকটির চোখে ছিটিয়ে দিল। যন্ত্রণায় ছটফট করতে করতে লোকটি জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঝাও সুযোগ বুঝে নিজেকে সামলে নিল এবং দড়ির সাহায্যে ওপরে উঠে গেল। ছটফট করতে গিয়ে লোকটির হাত থেকে একটি ডিম নিচে পড়ে ভেঙে গেল এবং
সে ঝাউয়ের দড়ি ধরে বাইরে বের হবার চেষ্টাও করল, কিন্তু ততক্ষণে টাইটান পাইথন গুহায় ফিরে এসেছিল। নিজের ভাঙা ডিম দেখে সে বেপরোয়া হয়ে উঠল। পর মুহূর্তে সে লোকটিকে তার শক্তিশালী প্যাচে জড়িয়ে নিল এবং তাকে সেখানেই শেষ করে দিল। গুহার ভেতরে প্রতিধ্বনি হতে থাকা সেই ভীতিজনক আওয়াজের সাথে ঝাউ বুঝতে পেরেছিল যে আসল বিপদ এখন শুরু হতে চলেছে। গুহা থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে থাকা ঝাউ জঙ্গল থেকে বাইরে বের হতেই রাস্তায় শিয়ন ও মাফিনের দেখা পেয়ে গেল, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগটুকুও পেল না, কারণ পেছন থেকে টাইটান পাইথনের ভারী শরীর খসখস করে টেনে নিয়ে যাওয়ার আওয়াজ আসতে লাগলো। শিয়ন ও মাফিন দেরি করল না, ঝাউকে ঝটপট গাড়িতে টেনে তুলল এবং প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলো। গাড়ির ভেতরের পরিবেশ থমথমে ছিল। শিয়নের চোখ ঝাউয়ের উপর আটকে ছিল। সে ধীর কিন্তু কঠোর গলায় জিজ্ঞাসা করল সে ডিএনএ স্যাম্পল ছাড়া আর কিছু এনেছে কিনা। ঝাউ কোনো দ্বিধা ছাড়াই মিথ্যা বলে দিল, কিন্তু শিয়নের বিশ্বাস হলো না। সে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে পাইথন এমনি এমনি তাড়া করছে না। জিন যখন ঝাউয়ের ব্যাগ খুলল তখন সত্য সামনে চলে এলো। টাইটান পাইথনের ডিম, সেই ডিমটি যেটি ঝাউ চুরি করে গুহা থেকে তুলে এনেছিল। শিয়ন সতর্ক করল যে এই ডিম ফেরত না দিলে তাদের তিনজনেরই মৃত্যু নিশ্চিত, কিন্তু ঝাউ কোনো মূল্যেই ডিম ছাড়তে চাইছিল না। সে হঠাৎ ছুরি বের করে মাফিনের গলায় ধরল এবং শিয়নকে গাড়ি জোরে চালানোর নির্দেশ দিল। কিছুটা দূরে গিয়ে পাইথন পিছনে পড়ে গেলে ঝাউ গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। জিন এবং তার লোকেরা তাকে ঘিরে ফেলল। এখানেই প্রকাশ পেল যে ঝাও একটি মিশনে ছিল। সে টাইটান পাইথনের ডিম আনার কন্ট্রাক্ট পেয়েছিল এবং এই কারণেই সে শিয়নের সঙ্গে এই দ্বীপে এসেছিল। জিনের লোকেরা শিয়ন ও মাফিনকেও ধরে গাড়ি থেকে বাইরে নিয়ে এলো। শিয়ন শেষবারের মতো বোঝানোর চেষ্টা করল, কিন্তু জিনের শুধু পাইথন চাইছিল। সে তিনজনকে বেঁধে ফেলল এবং শিয়ন ও মাফিনকে একটি কন্টেনারে বন্ধ করে তাদের ওপর রক্ত ঢেলে দিল, যাতে সেই হিংস্র সাপটিকে টোপ হিসেবে ডাকা যায়। রক্তের গন্ধ বেশি সময় চাপা থাকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই পাইথন সেখানে পৌঁছে গেল। কন্টেনারের ভেতরে শিয়ন সাহস দেখালো এবং চালাকি করে তার ও মাফিনের রশি খুলে ফেলল। দুজন কোনোভাবে বের হতেই যাচ্ছিল, এমন সময় জিন সিসিটিভিতে সব দেখে ফেলল এবং বাহির থেকে কন্টেনারের দরজা বন্ধ করিয়ে দিল। তারা আবারও আটকে গেল। এসব ঝাউ দেখে ফেলেছিল। সেও নিজের হাত খুলে ফেলল এবং তাদের বাঁচানোর জন্য দৌড়ে এলো। জিনের গুন্ডারা তার পেছনে লাগলো, কিন্তু সে ইয়াংয়ের গলায় ছুরি রেখে তাকে জিম্মি করল এবং সুযোগ পেতেই কন্টেনারের ওপর উঠে গেল। এখন খেলা পুরো পল্টে গেল। ঝাউ এক মুহূর্ত নষ্ট না করে কন্টেনারের ওপর থাকা ছোট জানালাটি খুলে দিল। ভেতরে আটকে থাকা শিয়ন ও মাফিন কোনো মতে পাইথনের হাত থেকে বেঁচে বাইরে লাফ দিল এবং সোজা জিন ও তার লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। হং শিয়নের ওপর ভারী পড়ছিল এবং তাকে মেরেই ফেলত, কিন্তু তখনই হঠাৎ টাইটান পাইথন তাকে ধরে ফেলল এবং দেখতে দেখতে তার খেলা শেষ করে দিল। অন্যদিকে মাফিনও চরম মার খাচ্ছিল। সুযোগ পেতেই সে কন্টেনারের দরজা খুলে দিল এবং ভেতরে বন্দি পাইথনকে বাইরে ছেড়ে দিল। ব্যাস, তারপর কি পুরো এলাকা যুদ্ধের ময়দানে পরিণত হলো। মানুষজন প্রাণ বাঁচাতে পালাতে লাগলো। পাইথন জিনের ভাই ইয়াংকেও নিজের শিকার বানিয়ে নিল। জিন পাগল হয়ে গেল এবং এর জন্য সরাসরি শিয়নকে দায়ী করতে লাগলো। রাগে অগ্নিশর্মা হয়ে জিন কাঠ কাটার বড় ব্লেড নিয়ে শিয়নের ওপর ঝাঁপিয়ে পড়ল। শিয়নের প্রাণ যেতে যেতে বেঁচে গেল যখন শেষ মুহূর্তে মাফিন জিনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই হইচইয়ের মধ্যে ঝাও ডিমকি তুলে নিয়ে সোজা নৌকার দিকে দৌড়ালো। সে যে কোনো মূল্যে এই দ্বীপ থেকে বের হতে চাইছিল, কিন্তু নৌকায় পৌঁছানোর আগেই জিন সেখানে চলে এলো এবং ঝাওকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল। তারপর যেমনই সে স্টার্ট দিল, শিয়ন ও মাফিনও সেখানে পৌঁছে গেল। জিন তৎক্ষণাৎ ঝাওয়ের গলায় ছুরি ধরে দুজনকেই নৌকা থেকে নেমে যেতে বলল, কিন্তু ঝাও হঠাৎ তার হাতে কামড় বসিয়ে দিল। রাগে জিন ছুরিটি তার পিঠে বসিয়ে দিল। তখনই শিয়ন ফায়ার এক্সটিংগুইশার তুলে জিনের দিকে ছুড়ে মারল এবং তার সঙ্গে ভিড়ে গেল। এবারও জিন শিয়নকে মেরেই ফেলত, কিন্তু মাফিন আবার তার প্রাণ বাঁচালো। তখনই শিয়নের নজর নৌকার কাছে আসতে থাকা সেই বিশাল আকার পাইথনের ওপর পড়ল। সে বুঝতে পারল যে ডিম ফেরত না দিলে কেউ বাঁচবে না। অবশেষে সে ডিম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তখনই জিন ছুরি নিয়ে পাইথনের সামনে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেও সেই হিংস্র সাপের শিকার বনে গেল। পাইথন তার ডিমটি তুলে নিল। শিয়ন, মাফিন ও ঝাউয়ের দিকে একবার তাকালো এবং আর কোনো ক্ষতি না করে সেখান থেকে ফিরে গেল। এত ধ্বংসলীলা ও মৃত্যুর পর ঝাউ ভেঙে পড়েছিল। সে শিয়নের কাছে তার বোকামির জন্য ক্ষমা চাইল এবং তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। এখন সে বুঝতে পেরেছিল যে কিছু জিনিস লোভ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সামলাতে হয়। সবকিছু শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ঝাউয়ের মনে এখনো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে শিয়নকে জিজ্ঞাসা করল যে এখনো তাদের কাছে এতটুকু প্রমাণ আছে কিনা যাতে এই দ্বীপটিকে নেচার রিজার্ভ ঘোষণা করানো যায়। শিয়ন কিছু না বলে তার কাছে রাখা সেই পুরনো ছবিটি বের করল। সেই ছবিটি যেটি তার দাদু একসময় সেই বিশাল আকার পাইথনের তুলেছিলেন। এটিই ছিল শেষ প্রমাণ যা এই জায়গাটিকে পৃথিবীর হাত থেকে বাঁচাতে পারত। এভাবেই গল্পটি সমাপ্ত হয়ে যায়। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আমাদের সাথেই থাকুন।